এবারে পুরো খবর জানাবো। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজ্য থেকে কেন্দ্র সব নেতাকর্মীদের ভাষণেই উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। মুক্তি ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকেই উদাহরণ হিসেবে তুলে ধরেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আর মুখ্যমন্ত্রী মমতার দাবি, তাকে ক্ষমতা ছাড়া করতে বাংলাদেশি কায়দা ব্যবহার করছে বিরোধীরা। নানা আয়োজনের মধ্য দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল ভারত। তবে বিশেষ এই দিবসে দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান বিচারপতির ভাষণে বারবার উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। মুক্তি ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশের উদাহরণ টানেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বলেন, নাগরিক অধিকারের মূল্য কতটা তা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা থেকেই পরিষ্কার। বাংলাদেশে যা ঘটছে তা পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ করা সহজ, কিন্তু এই বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দেওয়ার জন্য অতীত জানতে হবে। দিল্লির রেড ফোর্টে দেয়া ভাষণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি। বাংলাদেশে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতীয়রা শঙ্কায় আছেন বলে জানান তিনি। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। এদিকে পশ্চিমবঙ্গে RG কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমন অবস্থায় এক অনুষ্ঠানে মমতার মুখে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর দাবি, বিক্ষোভ তৈরি করে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়ার পায়তারা করছে বিরোধী দলগুলো। সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন, ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এদিকে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার জেরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বিক্ষোভের পাশাপাশি RG কর হাসপাতালে তাণ্ডব চালায় একদল বিক্ষুব্ধ জনতা। যাতে পুরোপুরি বিধ্বস্ত হয় হাসপাতালের জরুরি বিভাগ, CCU ও ওষুধের স্টোর রুম। হাসপাতালের বাইরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে তাদের। একই সাথে কলকাতায় চলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের রাত দখল কর্মসূচি। পশ্চিমবঙ্গে নারী ইন্টার্ন চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল কয়েক রাজ্য। বুধবার রাতে পশ্চিমবঙ্গে রাত দখল কর্মসূচি পালন করেন নারী বিক্ষোভকারীরা। মোমবাতি ও মশাল হাতে স্লোগান আর পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ জানান তারা। কর্মসূচিতে সংহতি জানিয়ে পথে নামেন দিল্লি, মুম্বাই সহ কয়েক রাজ্যের নারীরা। RG কর হাসপাতালে ধর্ষণের ঘটনায় বিচার চান তারা। রাস্তায় থেকে আমরা প্রতিবাদ করতে চাই, সমাজকে এই বার্তা দিতে চাই যে একটি মেয়েকে রাতের বেলাতেও এই সমাজকে নিরাপত্তা দিতে হবে। আমরা সেটাই চাই যে যে আসল দোষী সে যেন তার সাজা হয়, কঠোরতম সাজা হয়। বাংলার মেয়েরা নিরাপত্তা চায়, এটাই হচ্ছে স্লোগান। নিরাপত্তাহীনতায় ভুগছি, যেভাবে একজন ডাক্তারকে কুবলে খাওয়া হলো এবং তারপর সমস্ত ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো, সে নিন্দার কোনো ভাষা নেই। রাজপথ যখন উত্তাল, তখন ঘটনাস্থল RG কর হাসপাতালে চলছে তাণ্ডব লীলা। মধ্যরাতে হাসপাতাল ভবনের গেট ভেঙে ঢুকে পড়েন একদল দুর্বৃত্ত। গোটা হাসপাতালে ভাঙচুর চালায় তারা। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় জরুরি বিভাগ, CCU ও ওষুধের স্টোর রুম। হাসপাতালের বাইরে নিরাপত্তা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় লাঠি বাহিনীর। এ সময় পুলিশের দুটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। আহত হয় বেশ কয়েকজন। পরে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। অভিযোগ উঠেছে, হাসপাতাল থেকে ধর্ষণ হত্যার প্রমাণ নষ্ট করতেই চালানো হয় এ হামলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতির সময় হলো, ফিরে আসছি একটু পর।
দর্শক, আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। মাঙ্কি পক্স নিয়ে ফের বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকার বিভিন্ন স্থানে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ায় মৃত্যুহার বাড়ারও আশঙ্কা করছে এই সংস্থাটি। এরই মধ্যে আক্রান্ত দেশগুলোর সাথে কাজ শুরুর কথা জানিয়েছে WHO। বিশ্বব্যাপী ফের ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাস মাঙ্কি পক্স। মধ্য পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে দ্রুত এর বিস্তার ঘটছে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি বলছে, চলতি বছর শুধু আফ্রিকাতেই 500 জনের মৃত্যু হয়েছে। অন্যান্য মহাদেশেও ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সংস্থাটি বলছে, গেল বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা 160 গুণ বেড়েছে, আর মৃতের সংখ্যা বেড়েছে 19%। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে WHO। আফ্রিকার দেশ কঙ্গোতে গেল 1 দশকেরও বেশি সময় আগে মাঙ্কিপক্স বিস্তার লাভ করে। এখন তা দ্রুত ছড়াচ্ছে এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্ত দেশের সাথে কাজ করছি আমরা, যা থামাতে গেলে আন্তর্জাতিক স্তরে সচেতন হতে হবে এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। For you to ultimately decide what group of persons to vaccinate. আফ্রিকার দেশগুলোতে এর বিস্তার ও ধরন সম্পর্কে এখনো বুঝে ওঠা যাচ্ছে না। আমরা এটা নিয়ে কাজ করছি। আক্রান্তদের টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত ফ্লুর মতো। এতে ত্বকের ক্ষত তৈরি হয় এবং তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আক্রান্ত 100 জনের মধ্যে মারা যেতে পারেন 4 জন। 2022 সালে প্রথমবার মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তখন 70টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়েছিল, তবে প্রাণহানি ছিল মাত্র 1%। গেল বছর সেপ্টেম্বরের দিকে ক্লেড 1B নামে এই ভাইরাসের রূপ বদল হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। এখন পর্যন্ত এই ধরনকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। মীরা খন্দকার, চ্যানেল 24। গাজায় থামছেই না ইসরায়েলি তাণ্ডব। গেল 24 ঘন্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে 40 ফিলিস্তিনির। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আগ্রাসন চালানো হচ্ছে পশ্চিম তীরের তুবাস ও তাম্মনে। এতে নিহত হয়েছেন আরও 5 জন। সীমান্তেও চলছে উত্তেজনা। লেবাননের কয়েক অঞ্চলে রাতভর রকেট হামলা চালিয়েছে জায়নবাদী সেনারা। এতে মারজাউন অঞ্চলে প্রাণ গেছে হেজবুল্লাহর 2 সেনার, আহত হয়েছেন 4 জন। এদিকে কাতারের দোহায় আজ ফের আলোচনায় বসবে হামাস ও ইসরায়েল। এতে যোগ দেবে ওয়াশিংটন ও মিশরের প্রতিনিধিরাও। তবে হামাস বলছে যুদ্ধবিরতি আলোচনার অপ্রয়োজনে দীর্ঘ করছেন নেতানিয়াহু। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো আরও একটা বিরতির। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বাংলাদেশ ও ওমানে তেল রপ্তানি করেছে ইরান, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তেল রপ্তানির জাহাজের তথ্য ও ডেটা বিশ্লেষণ করে এই তথ্য জানা যায়। রিপোর্টে বলা হয়, তেল নির্ভর অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন করে আবারও তেল রপ্তানি শুরু করেছে এই দেশটি। মার্কিন প্রতিষ্ঠান UANI তথ্য মতে এই বছরের শুরুতে ইরানের খার্গ দ্বীপ অঞ্চল থেকে লাইবেরিয়ান পতাকাবাহী গোল্ডেন ইগল নামের জাহাজ তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসে। তবে কে বা কারা এই তেল এনেছে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। এদিকে গত জুলাইতে ইরানের তেল মন্ত্রী বলেন, বিশ্বের 17টি দেশে তেল রপ্তানি করছে তেহরান। G20 দেশগুলোর মাথাপিছু ঋণের পরিমাণ গড়ে $23,500। রাশিয়ার বেসরকারি সংস্থা রিয়া নোভোসিটের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে বলা হয়, যুদ্ধের ধকল কাটিয়ে ধীরে ধীরে রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বছরের প্রথমার্ধে রাশিয়ার ঋণের গড় ছিল $2,076, যেখানে তুরস্কের 2,800, চীনের 3 ও দক্ষিণ আফ্রিকার $4,500। গড়ে $5,000 ঋণ ব্রাজিল, মেক্সিকো, সৌদি আরব ও আর্জেন্টিনার। সমান তালে একই সময়ে যুক্তরাষ্ট্রের জনপ্রতি ঋণের পরিমাণ প্রায় $10,000-এরও বেশি।
গ্রিসের রাজধানী অ্যাথেন্সে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল, যাতে একজনের প্রাণহানি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো দমকল কর্মী। জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। দীর্ঘ দাবদাহ আর পাহাড়ি এলাকায় শহুরে বিস্তৃতির ভয়াল রূপ দেখেছে গ্রিসের এথেন্সবাসী। দাবানলে পুড়েছে শহরটির একাংশ। ভয়াবহ আগুন গ্রাস করেছে স্থানীয়দের বাড়িঘর এবং বনভূমি, যাতে ঘটেছে প্রাণহানিও। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে পানি। The conditions were really unbearable and very, very hot. জুন জুলাইয়ে আমাদের এখানে তাপমাত্রা বেশ উষ্ণ থাকে। জুলাইয়ে একটানা 16-17 দিন তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। বাতাসের আর্দ্রতা খুব কম থাকায় দমকা হাওয়ার তীব্রতায় আগুন ছড়িয়ে পড়ে পাহাড়, বনভূমি ও বসতবাড়িতে। পরিস্থিতি সত্যি অসহনীয় ছিল। From humidity and the soil was extremely dry. গ্রিসের ন্যাশনাল অবজারভেটরি জানিয়েছে এ বছর আগুন নিয়ন্ত্রণে প্রায় 10,000 হেক্টর জমি পুড়ে গেছে। কয়েক দশক ধরে বনভূমি দখল করে বসতবাড়ি নির্মাণকে এ বিপর্যয়ের জন্য দায়ী করা হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে গ্রিসকে সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা যেখানে শহর তৈরি করেছি তা শহর নির্মাণের জন্য উপযুক্ত নয়। আমরা এখন এর পরিণতি ভোগ করছি। দীর্ঘ সময় ধরে আমরা এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি। আমাদের বনগুলো বাঁচানোর জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। গেল কয়েক বছর ধরেই দাবানল গ্রিসের গ্রীষ্মকালীন একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন, গরম আবহাওয়া ও কম বৃষ্টিপাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে উন্নত বন ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে দেশটিতে দাবদাহ এবং অগ্ন্যুৎপাতের ঝুঁকি কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। মোর্শেদ শোভন, চ্যানেল 24। অপরূপ সৌন্দর্যের শহর ওমানের সালালা। ধুধু মরু অঞ্চলেও সবুজ শ্যামল প্রকৃতির দেখা পেতে এখানে ভিড় করেন হাজারো পর্যটক। সমুদ্র সৈকত, রেইন ফরেস্ট ছাড়াও সালালা গুরুত্বপূর্ণ মুসলিম ইতিহাস আর ঐতিহ্যের জন্য। মধ্যপ্রাচ্যের নাম শুনলেই চোখে ভেসে ওঠে ধুধু মরুভূমি। তবে চমকে যাওয়ার মতো বৈচিত্র্য ধরা পড়ে ওমানের দক্ষিণ পশ্চিমের শহর সালালাতে। আরব সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই শহর বিশেষ আকর্ষণের জায়গা ভ্রমণ পিপাসুদের জন্য। ধুধু মরু অঞ্চলেও যে অল্প কয়েকটি জায়গায় সবুজ শ্যামল দৃশ্য দেখা যায়, সালালা তার অন্যতম। তীব্র গরমে একটু শান্তির পরশ পেতে এখানে ভিড় জমান স্থানীয়রা। সৌন্দর্য উপভোগে ছুটে আসেন বিদেশি পর্যটকরাও। অপরূপ সৌন্দর্য উপভোগে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসেছি। এখানের পরিবেশ আমাদের কাছে ইউরোপের মতোই শীতল। পাশাপাশি এর ইতিহাস, ঐতিহ্য দেখতে পেরে বেশ ভালো লাগছে। বাচ্চারা শীতল পরিবেশে খেলতে পেরে খুব খুশি। এই অঞ্চলে বছর জুড়ে একটি মাঝারি জলবায়ু থাকে। অন্যান্য এলাকার তুলনায় গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি কম থাকে। একটু শীতল পরিবেশের টানে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ছুটে আসি। সমুদ্র সৈকত, রেইন ফরেস্ট ছাড়াও সালালা গুরুত্বপূর্ণ মুসলিম ইতিহাস ঐতিহ্যের জন্য। নবী আইয়ুব আলাইসাল্লাম, ইমরান আলাইসাল্লামের কবর সহ মুসলিমদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে। 2023 সালে অঞ্চলটির পর্যটন খাতে 20% প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরে 10 লাখের বেশি দর্শনার্থী সালালাতে ভ্রমণ করবেন বলে আশা সংশ্লিষ্টদের। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।